বিডি ডাইজেস্টের জয়যাত্রা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগতম। আমরা একটু অপেক্ষা করব। আমাদের অনুষ্ঠানটা যেহেতু বেশ কয়েকটা জায়গা থেকে লাইভ হয়, প্রত্যেকটা জায়গায় লাইভটা এসছে কিনা এটা টেস্ট করার জন্য আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। আমরা আজকে আপনারা জানেন বিডি ডাইজেস্টের আয়োজনে আমরা প্রতিনিয়তই দেশে কি হচ্ছে, দেশের রাজনৈতিক অবস্থা কেমন, কি করলে কি হতে পারে এবং এই মুহূর্তে শাসন ব্যবস্থায় বাংলাদেশের মানুষ কেমন আছে এই সমসাময়িক বিষয় নিয়ে আমরা সবসময় আলোচনা করি। আমাদের আজকের আলোচনার শিরোনাম ৭৬ বছরের আওয়ামী লীগ, সংকটে ষড়যন্ত্রে অবিচল। আমরা আজকে স্পেসিফিক ভাবে নির্দিষ্টভাবে আওয়ামী লীগের যেহেতু প্রতিষ্ঠা বার্ষিকীর সামনে এ নিয়ে আলোচনা করব, সাথে তো সমসাময়িক রাজনীতি থাকবেই। এই যে ১৯৪৯ থেকে ২০২৫ ষড়যন্ত্রকারীদের বর্বর সন্ত্রাসের মুখে গণমানুষের আওয়ামী লীগ নানা রকমের ষড়যন্ত্রের শিকার হয়েছে, কিন্তু এই মহিরুহকে কিন্তু ধ্বংস করে দেওয়া যায়নি। ২০২৪ সালের আগেও আওয়ামী লীগ ষড়যন্ত্রের সম্মুখীন হয়েছে। এখন বৈশ্বিক পরিস্থিতির কারণে আওয়ামী লীগ একটা নব ধরনের ষড়যন্ত্রের শিকার। কিন্তু ষড়যন্ত্রকারীদের ধ্বংস আমরা জানি যে একটা না একটা সময় হয়। সেভাবে জঙ্গি নেতা ইউনূসগঞ্জ যে জুলাই ষড়যন্ত্র করেছে, সন্ত্রাসী কর্মকাণ্ড লুটপাটের ফলে দেশের শান্তি ও প্রগতিকে বাধাগ্রস্ত করেছে, বিশ্বের দরবারে বাংলাদেশের সম্মানকে ভুলুণ্ঠিত করেছে। সেই অরাজকতা থেকে দেশকে কিভাবে মুক্ত করা যাবে সে নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের ভাবনা কি এবং আওয়ামী লীগের অন্যান্য যারা প্রবাসে আছেন বা দেশে আছেন তাদের কি ভাবনা, সেই ভাবনাকে সংযুক্ত করার জন্য আমাদের আজকের এই আলোচনা। আমাদের সাথে আছেন পোল্যান্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান এবং গণমাধ্যম ব্যক্তিত্ব এবং রাজনৈতিক কর্মী আব্দুল্লাহ আল নোমান শামীম। মনির ভাই এবং শামীম ভাই, আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগতম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ধন্যবাদ। মনির ভাই এবং শামীম ভাই, আমি যেটা বলছিলাম যে ৭৬ বছরের আওয়ামী লীগের সংকট, এক ধরনের ষড়যন্ত্র হচ্ছে আওয়ামী লীগকে নিয়ে নানা সময়ে হয়েছে এবং ২০২৪ সালের আগেও কিন্তু এ ধরনের ষড়যন্ত্র হয়েছে। আমরা 111 দেখেছি আওয়ামী লীগের বিরুদ্ধে এবং সবচেয়ে বড় কথা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট যে ঘটনার কারণে একেবারেই বদলে গেছে সেটা হচ্ছে ২১শে আগস্টের গ্রেনেড হামলা। সেই ষড়যন্ত্রও কিন্তু আওয়ামী লীগ মোকাবেলা করে এসেছে। এই যে এই ধরনের এক ধরনের ষড়যন্ত্র বরাবর চলছে, আমি নোমান ভাইয়ের কাছে এটা নিয়ে যাব যে আওয়ামী লীগের এখন যে বর্তমান অবস্থা, আওয়ামী লীগের অনলাইন অফলাইনে তার সক্ষমতা কিরকম এবং বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ একটা মাসব্যাপী কর্মসূচি এই মুহূর্তে ঘোষণা করেছে, এর প্রভাব এ নিয়ে আপনার পর্যবেক্ষণ কি নোমান ভাই? ধন্যবাদ লোচনা আপা এবং আজকের আমার সহ আলোচক জনাব মনিরুজ্জামান সাহেব। আজকে একটা অসপিশিয়াস ডে, ইটস বিউটিফুল ডে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য। ৭৫ বছরে পা দিল বাংলাদেশ আওয়ামী লীগ। আমরা কম বেশি সবাই জানি যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী দলটি ২৩শে মে মূলত পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ হিসাবে প্রতিষ্ঠার মধ্য দিয়ে এর গণপত্তন হয় এবং পরবর্তীকালে নাম দেওয়া হয় নিখিল পাকিস্তান আওয়ামী লীগ এবং ১৯৫৫ সালে অসাম্প্রদায়িক রাজনীতির আদর্শের অধিকতর প্রতিফলন ঘটানোর উদ্দেশ্যে নামকরণ করা হয় আওয়ামী লীগ এবং ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের যে প্রতীক ছিল নৌকা নির্বাচনে, এই নৌকা প্রতীকটাই আওয়ামী লীগ ধারণ করে এবং পরবর্তীতে এটা বাংলাদেশের গণমানুষের অন্যতম পরিচিত এবং জনপ্রিয় একটি প্রতীকে পরিণত হয়। আমরা প্রথমেই শুভেচ্ছা জানাই এবং সেই সাথে আমরা শ্রদ্ধা জানাই এই আওয়ামী লীগের জন্য, আওয়ামী লীগের আন্দোলন সংগ্রামের জন্য, বাংলাদেশের নেতৃত্বকে দেওয়ার জন্য, বাংলাদেশকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য অগন্তি শহীদ যারা হয়েছেন, যারা আক্রমণের শিকার হয়েছেন, যারা অত্যাচার অবিচার অনাচারের শিকার হয়েছেন, যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, যারা পরিবারচ্যুত হয়েছেন, যারা অসীম ত্যাগ তিতিক্ষার মাধ্যমে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করেছেন, আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করেছেন, আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশকে এই পর্যায়ে নিয়ে এসেছেন, তাদের সবার প্রতি সর্বোপরি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি, চার নেতার প্রতি এবং বাংলাদেশের আওয়ামী লীগের সমস্ত নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি বলতে চাই যে আজকে খুবই উৎসাহিত হওয়া একটা দিনের দিনেও বাংলাদেশের মানুষ কিন্তু আনন্দের চেয়ে শঙ্কায় ভুগছে। তারা এই পুরো দেশটাতে হঠাৎ করে এমন একটি ষড়যন্ত্র তৈরি হলো, এমন একটা অবস্থা তৈরি হলো
যে স্বাধীনতার এতদিন পরে এসে সন্ত্রাসী কিশোর গ্যাং জঙ্গিদের হাতে একটা দেশ চলে গেল, একটা মব ভায়োলেন্সের মাধ্যমে হাইতে স্টাইলে একটা দেশ চলে গেলে কি হতে পারে, বাংলাদেশ কিন্তু আজকে এটার একটা একটি নিকৃষ্ট উদাহরণ সারা বিশ্বের কাছে। সারা বিশ্বে আপনি জানেন মাত্র দুইটা দেশ মব ভায়োলেন্সের মাধ্যমে চলে, একটা হচ্ছে হাইতি, একটা হচ্ছে বাংলাদেশ। পশ্চিমাদের পাপেট বলেন বা দখলদার ইউনুস গং বলেন, এদের মাধ্যমে যে কত শত শত আওয়ামী লীগ কর্মী এবং পুলিশ হত্যা হয়েছে এই 5ই আগস্টের আগে এবং পরে আজ পর্যন্ত 4 লক্ষের বেশি আওয়ামী লীগের নেতা কর্মীদের স্রেফ গ্রেপ্তার করা হচ্ছে। কিন্তু তবুও তারা যেন স্বস্তিতে নাই, তারা যেন একটা আতঙ্কে ভুগে, যেদিকে তাকায় সেখানে আওয়ামী লীগ, যেদিকে তাকায় যে বলছে না সে আওয়ামী লীগ, যে বলছে সেও আওয়ামী লীগ। এবং আমাদের জাকার্তা মেথডের মতো আমাদের নেতা কর্মীদের জেলের মধ্যে হত্যা করা হচ্ছে। এর মধ্যে প্রায় 27 জন কারাগার এবং নিরাপত্তা হেফাজতে, কথাটা খেয়াল করেন, কারাগার এবং নিরাপত্তা হেফাজতে 27 জন আওয়ামী লীগের নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। মব তৈরি করে হত্যা করা হয়েছে 172 জনকে। শুধু আওয়ামী লীগের নেতা না, সাধারণ মানুষও এর মধ্যে, সংখ্যালঘুরা আছেন এর মধ্যে, 172 মানুষকে 72 জনকে হত্যা করেছে এইখানে। এই প্রায় 5 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে 80,000-এর বেশি গায়েবী মামলা, মানে মামলার কোনো শেষ নাই। মামলা একটা ব্যবসায় দাঁড়িয়ে গেছে, যার তার বিরুদ্ধে যখন তখন যা খুশি মামলা এবং গ্রেপ্তার করা হচ্ছে এই মবের মাধ্যমে। আপনি খেয়াল করে দেখেন যে নিরাপত্তা হেফাজতে যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে, এর মাধ্যমে কিন্তু এক ধরনের আতঙ্ক ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে। তারা কি আসলে সেটা পাচ্ছে? তারা তো পারছে না। আওয়ামী লীগ তো অগণিত, এটা একটা বিশাল বৃক্ষ। তারা 4 লক্ষ মানুষকে গ্রেপ্তার করেও তারা 4 কোটি মানুষকে ঠেকাতে পারছে না। যেখানে সেখানে আওয়ামী লীগের এই পর্যায়ে বাঙালিত্বের যে একটা দখলদারিত্ব বাংলাদেশের উপরে, সেটা কিন্তু আমরা প্রত্যেকটা জায়গায় দেখছি এখন। উপদেষ্টা কার্যালয় থেকে সচিবালয়, মাঠ প্রশাসন, পুলিশ, আদালতকে পর্যন্ত আপনি দেখেন যেভাবে দলীয়করণ করা হয়েছে। আদালত, আপনি চিন্তা করে দেখেন, আওয়ামী লীগ আমলে যদি এটা হতো, আওয়ামী লীগকে যে পরিমাণ সমালোচনা করা হতো, সেটা ভাই সমালোচনা এটা তো আওয়ামী লীগ আমল বা বিএনপির আমল বা ইউনুস গং এর আমল বলে কথা না। কথা হচ্ছে যে আইন, আদালত, আমরা যেটা বিচার ব্যবস্থা বলি, সেটা গণতন্ত্রের কয়েকটা ভিত্তির মধ্যে একটা ভিত্তি। সেটাকে দলীয়করণ তো পরের কথা। ওটাকে বলবো যে সন্ত্রাসী কার্যক্রম দ্বারা যেভাবে আক্রমণ করা হয়েছে এবং এর গ্রহণযোগ্যতা যেভাবে নষ্ট করা হয়েছে, এটা বাংলাদেশের 54 বছরের ইতিহাসে সত্যিকার অর্থে নজিরবিহীন। এবং ভারতীয় উপমহাদেশ ভাগ হওয়ার পর থেকে প্রধান বিচারপতির, প্রধান উপদেষ্টা বলি বা সরকার প্রধানের সাথে নিজে গিয়ে দেখা করার কখনো কোনো নজির ছিল না। এই বছর কিন্তু সে নজির পর্যন্ত স্থাপন হয়েছে। তো আইন আদালত বলতে কোনো কিছু নেই। এবং নোমান ভাই এবং মনির ভাই, আপনারা যদি দেখেন, আমি হোস্ট হিসেবে এত কিছু বলা উচিতও না, এটা আপনাদের বলার জায়গা, তবু আমি বলছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে কেস হয়েছে ক্যাঙ্গারু কোর্টে, সেখানে তার যে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে, সেই আইনজীবী 5ই আগস্ট থেকে কিন্তু নেত্রীর ফাঁসি চেয়ে বসে আছে। তাকে তার পক্ষে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। তো আইন আদালতের অবস্থা সত্যিকার অর্থে এরকম। মনির ভাই, আমি আপনার কাছে একটু আসতে চাচ্ছিলাম। নোমান ভাই বলছিলেন যে দেশের যে অরাজক একটা পরিস্থিতি এবং অনলাইনে অফলাইনে সর্বত্র আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বা বাংলাদেশের পক্ষে যারা কথা বলছে তাদেরকে যেভাবে হেনস্থা করা হচ্ছে, আমরা সাব্বিরের কেসটা দেখেছি, আমরা বিভিন্ন সাংবাদিকের কেস দেখছি, এবং কোন রকমের কেস ছাড়া, কোন রকমের প্রকৃত কারণ ছাড়া শত শত মানুষ কারাগারে, লক্ষ লক্ষ মানুষ কারাগারে সত্যিকার অর্থে। এরকম যখন একটা অবস্থা, অরাজক একটা পরিস্থিতি, এবং আইনের শাসন বলতে কিছু নেই, আইন আদালতের এই অবস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো কার্যক্রম সেভাবে আমরা দেখতে পাচ্ছি না। মনির ভাই হঠাৎ করে স্ক্রিন থেকে চলে গেলেন, তার হয়তো কোনো কারিগরি ত্রুটি হয়েছে কিনা নোমান ভাই আমি বুঝতে পারছি না, তাকে আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি না। তো যেটা বলছিলাম, নোমান ভাই আপনি যদি একটু মনির ভাই আসার আগ আগ পর্যন্ত একটু বলেন যে আপনার কি মনে হয় যে এই ধরনের একটা পরিস্থিতিতে ইউনূসের পদত্যাগ করার কোনো সম্ভাবনা আছে, বা ইউনূস কি ক্ষমতায় আঁকড়ে থাকবে?
ইউনূসকে আপনি কখনো ক্ষমতা থেকে পদত্যাগ করাতে মানে উনি পদত্যাগ করবে না। উনি শুধু ক্ষমতা বা রাষ্ট্র ক্ষমতা থেকে না, উনি ওয়ার্ড কমিশনারের কোনো পজিশন পাইলেও সেখান থেকে উনি পদত্যাগ করবেন না, বা তাকে আপনি হাতে দিয়েও আপনি টেনে নামাতে পারবেন না। মানে একটা মানুষ এই পর্যায়ে এসে, এই বয়সে এসে তার মধ্যে যে লোভ দেখছি আমরা, তার মধ্যে যে আক্রোশ দেখছি আমরা, তার মধ্যে যে আমরা একটা এক ধরনের দালালি মনোবৃত্তি, বাইরের মানুষদের, বাইরের দেশের কাছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা বিকিয়ে এবং জঙ্গিদের পুনর্বাসন করে, এবং আপনি ওই নারায়ণগঞ্জে দেখেন জাকির বলে একটা দণ্ডপ্রাপ্ত দাগী আসামি, এদের মধ্যে লোকদেরকে ছেড়ে দিয়ে উনি যেভাবে ক্ষমতাকে কুক্ষিগত করতে চাচ্ছেন, এবং পুরো তার টিম যে একটি পুরো টিমটা তার একটি দুর্নীতিগ্রস্ত, একটা নষ্ট একটা গ্রুপ নিয়ে উনি চালাচ্ছেন সেটা। এবং এখান থেকে উনি যে কোনো কাজ করতে রাজি। আপনি দেখেন কয়েকদিন আগে উনি ইংল্যান্ডে গেলেন, ওনার কিন্তু কোনো রাষ্ট্রীয় দাওয়াত ছিল না। আমি বুঝতে পারি না বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান কোনোদিন আমার জীবদ্দশাতে এরকম মিথ্যাচার করেছে যে আমি সরকারি সফরে যাচ্ছি। উনি সরকারি সফরে কোনো দাওয়াতই তার ছিল না। উনি তো ব্যক্তিগত সফরে গিয়েছেন, তাই না নোমান ভাই? ব্যক্তিগত সফরে গিয়েছেন। এবং সরকারি সফরের কারণটা বলছে উনি সরকারি খরচে জনগণের টাকায় উনি ফ্রি ঘুরে আসলেন। কেন? দুইটা কারণে। একটা হচ্ছে একটা পুরস্কার নেবেন, এই লোকটাকে পুরস্কারের জন্য উনি যা খুশি তাই করতে পারেন। এবং এই তারেক জিয়া বাংলাদেশের আরেকজন অপরাধী, তার সাথে একটি ব্যক্তিগত আলোচনায় উনি গিয়েছেন। তবে ব্যক্তিগত আলোচনাতে গিয়ে যে কাজটা হয়েছে সেটা হচ্ছে যে এনসিপি বলে যে একটা কিংস পার্টি আছে, তারা এখন একটা টোকাই পার্টিতে পরিণত হয়েছে। কারণ রাজনীতিতে যখন দুইটা মেজর শক্তি এক জায়গায় হয়, তখন এই ধরনের এনসিপি বলেন বা আপনি কিংস পার্টি বলেন, তারা অনেক দূরে সরে যায়। এবং আপনি কিন্তু খেয়াল করে দেখেন যে এটা একটা এতিম দলে পরিণত হয়ে গেছে। কেন হয়েছে? ইউনূসের কারণে হয়েছে। ইউনূস এরা তৈরি করেছেন। উনি মনে করছেন এনসিপির উপরে, জামাতের উপরে আর ভরসা করা যাচ্ছে না। কার উপর ভরসা করা যায়? বিএনপির উপরে ভরসা করা যায়। উনি ওনার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য বিএনপির উপরে ভর দিচ্ছেন। সমস্যাটা হচ্ছে বিএনপি সেটা বুঝছে কিনা। উনি ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিএনপিকে আবার কার কাছে বিক্রি করে দিবেন সেটা বিএনপি বুঝতে পারছে কিনা। প্রতিবেশী দেশগুলোর সাথে উনি বৈরিতা করছেন, পশ্চিমাদের স্বার্থে করিডোর দিচ্ছেন, কালকে সমুদ্র বন্দর লিজ দিয়ে দিচ্ছেন, সেন্ট মার্টিনকে দিয়ে দিচ্ছেন এই পরিবেশ সংরক্ষণের নামে, এই সেনাবাহিনীকে বিতর্কিত করছেন, সেনাবাহিনীকে বিতর্কিত করছেন। গণমাধ্যম, আপনি সেদিন বিবিসির একটা সার্ভে আসলো, সেখানে বলা হচ্ছে বাংলাদেশের মাত্র 27% মানুষ মনে করছে তারা কথা বলতে পারছে। তার মানে 63% মানুষ কথা বলতে ভয় পাচ্ছে, তারা কথা বলছেন না। গণমাধ্যম তো শেষ, গণমাধ্যমকে প্রেস নোট পাঠানো হয়। এবং আপনি কি জানেন একটা কথা, এটা জানা উচিত, ইরানে ইসরায়েলের হামলায় বাংলাদেশের দূতাবাস ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং বাংলাদেশ দূতাবাসের কয়েকজন কর্মচারীর একটি বাড়ি সম্পূর্ণরূপে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশে কোনো গণমাধ্যমে খবরটা আসে নাই। ইসরায়েলকে সুবিধা দিতে যে, আমেরিকাকে সুবিধা দিতে যে পুরো ইউনুসতান্ত্রিক এই ইউনুস তন্ত্রটা বাংলাদেশের গণমাধ্যমে টুটি চেপে ধরেছে। তারা তালেবানের মতো দেশ শাসন করতে চায়। বন্দুকের নল বলেন, মব সন্ত্রাস বলেন, মামলার ভয় দেখিয়ে বলেন, সবকিছু নিয়ে তারা বাংলাদেশটাকে যে জায়গায় নিয়ে যেতে চাচ্ছে দখলদার শক্তি হিসাবে, তবু কিন্তু তারা অপরাধ যে একটা জিনিস, যে আপনি মিথ্যা এবং সত্যি দুইটাকে ঢেকে রাখতে পারবেন না। মিথ্যা বেরিয়ে আসবে, সত্যটাও বেরিয়ে আসবে। তো সত্য বেরিয়ে আসছে, এখন মিথ্যাটাও বেরিয়ে আসছে, তাদের মুখোশ খুলে যাচ্ছে। এই অফলাইন বলেন, অনলাইন বলেন, এই যে আমাদের আন্দোলন বা মাঠের যে কর্মীরা, বাইরের যে কর্মীরা, বাংলাদেশের মানুষ মিলে যে একটা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে চলে আসছে ধীরে ধীরে, এই জিনিসটাতে কিন্তু তারা
তাদের অপরাধকে ঢেকে রাখতে পারছে না। মানুষের সাহস বাড়ছে, নেতাকর্মীরা বাইরে বেরোচ্ছেন এবং আপনি দেখেন শত শত নেতাকর্মী তারা আদালতে যে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিচ্ছেন এবং তারা যত একতাবদ্ধ হচ্ছে তারা ততটাই সহিংস এবং ভীত হয়ে উঠছে এবং আন্দোলন চালিয়ে গেলে আজকেও আপনি দেখেন পুলিশ যখন তাদেরকে বাধা দিতে যায়, হাস্যকর ব্যাপার, এর মাঝখানে আপনার সাথে শেয়ার করি। এনসিপি কি বলেছে আজকে এনসিপি বলেছে আগামী নির্বাচনে তারা 10% কোটা চায়। আপনার মনে পড়ে কোটা বিরোধী আন্দোলন ছিল সেটা? নোমান ভাই, এটা তো একটা সর্বগ্রাসী ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে কোটা বিরোধী আন্দোলন সম্পূর্ণভাবে কোটাকে পুনঃস্থাপিত করার কারণেই হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কোটা দিয়ে কি কি করা হচ্ছে, আমরা তো এটা অনবরত দেখতে পাচ্ছি। মনির ভাই, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, আবার আপনাকে ধন্যবাদ। আমরা কারিগরি ত্রুটির কারণে আপনাকে একটু হারিয়ে ফেলেছিলাম। আপনার প্রশ্নটা আমি নোমান ভাইকে করে ফেলেছি যে ইউনূস কি ক্ষমতা আঁকড়ে থাকবে না সে পদত্যাগ করবে। তো নোমান ভাই বলেছে সে একটা ওয়ার্ড কমিশনারের পদ পেল, সেখান থেকেও সে পদত্যাগ করবে না। যে কারণে আমরা এই প্রশ্নটা নিয়ে আর আলোচনা না করাটাই বেটার। আমরা দেখতে পেলাম যে লন্ডনের ষড়যন্ত্রের বিভিন্ন মাস্টার মাইন্ডরা একসাথে হয়েছে। এখন নির্বাচনের দিনক্ষণ নিয়ে মনির ভাই, আমি নোমান ভাইকে প্রশ্নটা করতে চাচ্ছিলাম, আপনারা দুজনেই এই প্রশ্নে বলতে পারেন যে নির্বাচনের দিনক্ষণ নিয়ে তারা একটা সমঝোতার কথা বলছে, একবার কেউ বলছে এপ্রিলে, কেউ বলছে ফেব্রুয়ারিতে। এই যে এক ধরনের আমরা বলি যে বার্গেনিং চলছে, এই বার্গেনিং কি একটা স্থিতি অবস্থায় এসেছে বলে আপনার ধারণা মনির ভাই? আপা ধন্যবাদ। আসলে কারিগরি ত্রুটির কারণে আমাকে একটু বেরিয়ে যেতে হয়েছিল। যাই হোক আপু, আমি আসলে এই যে নির্বাচন আমরা যে একটা নির্বাচন রব উঠছে বাংলাদেশে, আসলে আমার কাছে কখনোই মনে হয় না যে আমাদের মহাজন সাহেব উনি নির্বাচনটা দিতে ইচ্ছুক। কারণ গত কয়েক মাসে নির্বাচন, করিডোর বন্দর সহ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সেনাপ্রধান যেই কঠোর অবস্থানে আছে এবং সরকারের সাথে সাংবিধানিক বৈধতা না থাকার বিষয়টি প্রকাশ্যে চলে আসা এবং প্রচুর সমালোচনার কারণে ইউনূস গংয়ের অস্বস্তি আরো কিন্তু অনেক অনেক গুণে বেড়ে গেছে। তাই এইসব বাধা অতিক্রম করতে বিএনপিকে পাশে চাচ্ছে, যার কারণে মনে করেন এখন নির্বাচন নিয়ে ওনারা কথা বলতেছে। নির্বাচনের কেন্দ্রবিন্দু সুযোগ সুবিধা নিয়েই বেশি আলাপ হয়েছে, কেননা ফলাফলের উপর ভিত্তি করে সংস্কার, সংবিধান সংশোধন, নিজেদের অপরাধের দায় মুক্তি ভাগ্য নির্ধারণ করতে হবে। তা আমরা দেখলাম যে দুর্নীতির বরপুত্র মাফিয়া সম্রাট তারেক রহমান 17 বছর পর দেশে ফিরবে বলে যে নিউজ হচ্ছে, ফলে এটা নিয়েও ইউনূসের সাথে নিশ্চয়ই ওখানে দর কষাকষি হয়েছে। গুলশানে 32 কাঠা জমির উপর যে আলিশান ভবন প্রস্তুত করেছে, সেখানেও নতুন একটা হাওয়া ভবন আমরা আশা করতেছি হয়তো তৈরি হবে। লন্ডনের কিংস্টনের সেই যে রাজকীয় বাড়িতে উনি থাকেন, কোটি টাকা দামের যে রেঞ্জ রোভার গাড়ি চালায়, মেয়েকে যে প্রাইভেট কলেজে উনি পড়িয়ে ব্যারিস্টার বানিয়েছেন, আমরা সবকিছুই কিন্তু দেখছি। এখন এই যে সবকিছু টিকিয়ে রাখার জন্য দুইজনের ভাইস ভার্সা, কারণ ইউনূস সাহেব বাংলাদেশে যা করছেন, যে ধরনের অন্যায় তিনি করছেন, বা তার দল, সেই তিনি যার চাইল্ড ফাদার বলা যায়, যে দলটাকে উনি সেই 93 সাল থেকে আজকে 2025-এ এসে সাংবিধানিক তাদের ভাষায় একটা রূপ দিতে পারলেন, সেই দলকে বাঁচানোর জন্য কিন্তু দেখা গেছে যে আমাদের যে দুর্নীতির বরপুত্র মিস্টার তারেক রহমান, তার সাথে একটা লন্ডনে একটা তাদের সাথে একটা নেগোশিয়েট আমার কাছে মনে হচ্ছে যে হচ্ছে। তো এখন দেখেন আপা, দেশে যদি উনি ফিরেন, তার পদ বাণিজ্য আবার ফেপে উঠবে। ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি প্রকল্প থেকে 10%, যেটা আমরা আগে দেখেছি, বদলে আরো বেশি, হয়তো সবাইকে আরো বেশি গুনতে হবে। এখন তো আর 10%-এ হবে না, কারণ 2001 সালে সেটা ছিল 10%, এখন হয়তো এটাকে 20-25% এটাকে করতে হবে, কারণ 17 বছর ওনারা কিন্তু অভুক্ত। 2001 সাল থেকে সন্ত্রাসী জঙ্গিদের সমন্বয়ক হিসাবে আমরা কিন্তু সেই আমাদের তারেক রহমান সাহেবকে কিন্তু চিনি। তো এদেরকে কাজে লাগানোর জন্য থানা থেকে অস্ত্র লুট করা, আওয়ামী লীগকে মোকাবেলা করার চেষ্টা যে আমরা দেখলাম 5ই আগস্ট থেকে, আসলে এগুলা কিন্তু সবগুলো কিন্তু একই সূত্রে গাঁথা। মূলত খালেদা জিয়ার উনি ওনার সবুজ সংকেত পাওয়ার
পরেই কিন্তু ডক্টর ইউনূসের সাথে কিন্তু বিএনপির সম্পর্কটা আরেকটু মজবুত হলো। কিন্তু উল্টো দিকে ইউনূস তার অন্তরঙ্গ সঙ্গী জামাত শিবির এবং নিজেদের দল এনসিপিকে কিছুটা গুরুত্ব কম দেয়, এদের মধ্যে মনোমালিন্য কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে একটু বেড়েই গেছে। ফলে সংস্কার, জুলাই ঘোষণা, নির্বাচন, সেনাপ্রধান, রাষ্ট্রপতি পরিবর্তনের মতো অভ্যন্তরীণ বিষয়ে মতানৈক্য অনেকটা আমার কাছে মনে হচ্ছে যে আরো বেশি প্রবল হবে। আমার কাছে মনে হয় না যে তারা কোনো একটা পয়েন্টের ভিতরে আসতে পারবে। তো অন্যদিকে ভারত বিরোধী পররাষ্ট্রনীতি নীতি, পশ্চিমাদের বন্দর করিডোর সুবিধা দেওয়া এবং জঙ্গিদেরকে ভারত এবং আরকান আর্মির বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার ব্যাপারে ইউনূস গঙ্গের সাথে বিএনপি এবং জামায়াতের ঐক্য হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কিন্তু দিন শেষে আমার কাছে মনে হয় নির্বাচনের ব্যাপারে তারা যদিও প্রাথমিকভাবে একটা ঐক্যমতে পৌঁছেছে, সবাই হয়তো দেখছে, কিন্তু আমার কাছে মনে হয় না যে আসলে আমাদের মহাজন সাহেব এত দ্রুত নির্বাচনটা দিবেন। কারণ ওনার ভিতরের যে ক্ষমতা লোভ সেটা কিন্তু আমরা সেই প্রথম থেকে দেখে আসছি। উনি 1993 সালে একবার চেষ্টা করলেন, তারপর 2003 সালে পুরাপুরি কাগজে কলমে উনি এই একটা দল নিয়ে বসলেন। তারপর এটা যখন হলো না, 2007 সালে আবার কিন্তু জনগণের মতামত নেওয়ার চেষ্টা করলেন, ওখানেও যখন তিনি পারলেন না, এখন সেই উনি নেপথ্য থেকে এই যে 5ই আগস্ট আমরা যেটাকে জুলাই সন্ত্রাসবাদ হিসাবে বাংলাদেশের মাটিতে চিহ্নিত করি, বা যেই জঙ্গি যেই সন্ত্রাসী যে হামলাটা হলো, সেই 2004 জুলাই মাস থেকে আগস্ট মাস পর্যন্ত পুরোটার পিছনেই কিন্তু উনি এবং ওনার যেই উপদেষ্টা পরিষদ বলা যায়, ওনার উপদেষ্টা পরিষদ তো আর বাংলাদেশের মতো কোনো মানুষ দ্বারা হবে না, সেটা জাতিসংঘ থেকে শুরু করে আমাদের যেই উন্নত বিশ্বের যেই যারা আছেন তাদের প্ররোচনায় উনি আজকের এই পর্যন্ত, যেহেতু এই পর্যন্ত উনি আসতে পেরেছেন, 2025 পর্যন্ত উনি আসতে পেরেছেন, আমার কাছে মনে হয় না উনি এই রাষ্ট্র ক্ষমতা ছাড়বেন। কারণ আমরা যে জিনিসটা দেখি, উনি সামান্য একটা গ্রামীণ ব্যাংকের এমডি পদ না ছাড়ার জন্য উনি চলে গেলেন কোর্টে। তারপর আপনার কাছে কি মনে হয় আপা যে উনি আসলেই আমাদের এই মনির ভাই, যে আমি আপনার জি কথা ধরে আপনাদের দুজনকে একটা প্রশ্ন করতে চাই। আপনারা জি তো রাজনীতির সাথে জড়িত আছেন, আপনারা রাজনৈতিক কর্মী, বিভিন্ন সময় আপনাদের রাজনীতি আপনারা করেছেন এবং করছেন, এখনো করছেন, চলমান, আপনাদের লড়াইটা চলমান। আপনাদের কি মনে হয় যে এই ধরনের একটা অবৈধ সরকারের আন্ডারে কোন রাজনৈতিক দলেরই, বাংলাদেশের প্রতিষ্ঠিত কোন রাজনৈতিক দলেরই সত্যিকার অর্থে নির্বাচন করা উচিত বা করা দরকার, এরকম মনে হয়? শামীম ভাই, আমি আপনাকে জিজ্ঞেস করেছি, আপনি বলবেন, তারপর মনির ভাই হ্যাঁ, বলবেন। আমি এটা এটা একটা চমৎকার একটা কোশ্চেন করছেন আসলে। নির্বাচনটা অনেকগুলো নির্বাচন হচ্ছে, হ্যাঁ। জামাতের আমির, স্বাধীনতা বিরোধী জামাতের যে আমির, তার কথা যদি দেখেন, উনি প্রতি মাসে নির্বাচন, যে যখন যেটা বলে সেটাতেই উনি ওকে করেন। নির্বাচনটা কিসের ভিত্তিতে হবে, নির্বাচনটা কার আন্ডারে হবে? ইউনূসের আন্ডারে তো এটা তো একটা অসাংবিধানিক সরকার। আপনি একটা অসাংবিধানিক সরকারের আন্ডারে একটি সাংবিধানিক নির্বাচন করতে চাচ্ছেন, এটা তো হচ্ছে না। দলগুলো তো, আওয়ামী লীগ বিরোধী যে দলগুলো, তারাও তো এক হতে পারছে না। যে ঐক্যমত্য বা সুপিরিয়র যে তারা একটা গ্রুপ তৈরি করেছে, এরা সবাই বিদেশের পাসপোর্ট হোল্ডার। বিদেশিরা ঠিক করে দিচ্ছে বাংলাদেশ কিভাবে চলবে। এই ম্যান্ডেটটা তারা কোত্থেকে পেল? তারা নির্বাচন করবে, সেই ম্যান্ডেটটা কোত্থেকে পেল? নির্বাচন তো বাংলাদেশে অনেক হয়েছে। জিয়া রহমান হেনা ভোট করেছেন, এরশাদ ভোট করেছেন, খালেদা জিয়া মাগুরা 12ই নির্বাচন ফেব্রুয়ারি করেছে, নির্বাচন করেছেন। মাগুরা নির্বাচন নির্বাচন করেছে। অনেক হয়, নির্বাচনটা সাংবিধানিক হবে কিনা, নির্বাচন করতে গিয়ে এই পুরো ইসি, যে ইসিটা তৈরি হয়েছে অসাংবিধানিক ভাবে, এরা তো প্রত্যেকেই জেলের আসামি, তারা প্রত্যেকে সাংবিধানিক জুডিশিয়াল অপরাধ করেছেন। পুরো জুডিশিয়াল বোর্ডে এখন যারা আছেন প্রত্যেকেই অপরাধী। সংবিধান না মেনে, সংবিধানের আন্ডারে তারা যে তথাকথিত শপথ নিয়েছেন, সেই শপথ
গ্রহণ করাটাও দেখা যাচ্ছে ইল্লিগেল। সেখানে আপিল বোর্ডের সিগনেচার সবার ছিল না। সাবেক প্রধান তথাকথিত আমাদের যে আমাদের সাবেক প্রধান বিচারপতি বা বর্তমান বিচারপতি যাকে অবৈধভাবে সরিয়ে দেওয়া হয়েছে, তার নিজেরও সিগনেচার ছিল না। সেটাকে চ্যালেঞ্জ করা হচ্ছে আদালতে। সেনাবাহিনী বলছে, সেনাবাহিনীকে আমি একটা জায়গায় পয়েন্ট দিই, সেনাবাহিনী প্রথম থেকেই বলছে এটা ডিসেম্বরের মধ্যে হতে হবে। সে একবার রাজি হচ্ছে ডিসেম্বরে করতে, পরবর্তী উনি সরে যাচ্ছেন। লন্ডনে গিয়ে বললেন ফেব্রুয়ারিতে হবে। ওকে, আবার লন্ডন থেকে আসেন পরশুদিন, আবার এনসিপির আন্ডারে তাদের যে মিটিংটা হলো, তারা সেখানে বলছে এটা ফেব্রুয়ারিতে না, তারা এপ্রিলেই করবে। সো আমরা দেখতেছি বেশ কিছু নির্বাচন হচ্ছে এবং প্রত্যেকটাই অসাংবিধানিক। কার কাছে যাবে এই নির্বাচনটা? স্পিকার কোথায়? কার কাছ থেকে তারা ম্যান্ডেট নিচ্ছেন? অ্যাপয়েন্টমেন্ট কারা দিচ্ছেন? জোর জবস্তি করে চালাচ্ছেন। জোর জবস্তি করে তো রাষ্ট্র চলে না। আপনি জননেত্রী শেখ হাসিনা বিচার করছেন, যে বিচারের কোনো ফান্ডামেন্টাল তদন্ত নাই। তদন্ত ছাড়া, পুলিশি তদন্ত ছাড়া আপনি জোর করে জুডিশিয়াল বিচার করছেন, অবৈধ বিচার। নিয়োগ দিচ্ছেন সেই লোককে যে 10 মাস আগে ডিক্লেয়ার করেছে শেখ হাসিনার ফাঁসি হবে, তাকে আপনি নিয়োগ দিচ্ছেন শেখ হাসিনার পক্ষে মামলা চালাতে। ক্যাঙ্গারু কোর্ট বলেন, নোমান ভাই, এটা একটা জোক অফ দ্য ইয়ার আর কি। তো আমি একটু মনির ভাইয়ের কাছে আসতে চাচ্ছি যে মনির ভাই, নোমান ভাই যেরকম বলছিলেন যে ক্যাঙ্গারু কোর্ট, এর সাথে সাথে কিন্তু দেশের নানা রকমের পরিস্থিতিও আমরা দেখতে পাচ্ছি, যে দেখছি যে ক্রমাগত জিডিপি কমছে। করোনার পরে এটা সম্ভবত সর্বনিম্ন জিডিপি বাংলাদেশের ইতিহাসে, এবং বলা হচ্ছে যে বাংলাদেশে গত 30-40 বছরে জিডিপি এত নিম্নমুখী কখনো হয়নি। তারপরে নানা রকমের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের পরেও কিন্তু আমাদের বিনিয়োগ বাড়েনি, সেটা দেশি বিনিয়োগ বলি বিদেশি বিনিয়োগ বলি। শত শত কারখানা বন্ধ হয়েছে এবং লক্ষ লক্ষ লোক চাকরিচ্যুত হয়েছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে এবং ব্যাংকগুলো ফকির হচ্ছে। হ্যাঁ, রিজার্ভ বাড়ছে না। এর মধ্যেও কিন্তু দেখেন, একটা খুব ছোট খবর এসেছে মনির ভাই, যে সিলেটে গত 15 বছরে এত পাথর লুটপাট হয়নি বা উত্তোলনই হয়নি। 2000 কোটি টাকার পাথর উত্তোলন করে নিয়ে গেছে বিএনপির লোকেরা। তো এর আগে কিন্তু আমরা দেখেছি যে পুলিশকে অকার্যকর করা হয়েছে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে। ইউনূস তো এসেছে 138টা কিশোর গ্যাংয়ের উপর ভিত্তি করে। তারা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নানা ধরনের মব সন্ত্রাস চালাচ্ছে। এখন এই যে ক্রমাগত দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতির সাথে কি মনির ভাই, আমি আপনার কাছে যেটা জানতে চাচ্ছি, নতুন করে কিছু যুক্ত হয়েছে? আপনার কাছে কিছু আছে তথ্য? আপা, অনেক ধন্যবাদ। আসলে আমি নোমান ভাইয়ের কথার সূত্র ধরে যদি ওনার কথাটা সূত্র ধরে যদি আমি একটু বলার চেষ্টা করি, তাহলে আসলে আপা দেখেন, আমরা কোন সেক্টরটা নিয়ে কথা বলবো। উনি সাংবিধানিক কিছু কথা বললেন, কোর্টের কথা বললেন, যে কোনোটাই নিয়মের মাধ্যমে হয় নাই। আসলে আপা, সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কথা। আমরা বাংলাদেশের কোন কোন জিনিস নিয়ে কথা বলবো? আপনি এই যে আপনি যদি কোর্টের কথা বলেন, এই যে নোমাল ভাই কিছুক্ষণ আগে যেটা কথা বললেন, যে মাননীয় প্রধানমন্ত্রীর নামে তো মনে করেন যে এখন প্রায় 150-200 জানি না, এখন অগন্তি মনে করেন যে কেস হচ্ছে। যে কেসগুলা মনে করেন যে দেখা গেছে কোনো রিক্সাওয়ালাকে এনে এটাকে বাদী হিসাবে দিল, তারপরে মনে করেন যে আবার কোনো দেখা গেছে যে বাদীর নাম পর্যন্ত ঠিক নাই, ঠিকানা পর্যন্ত ঠিক নাই, এখন সেগুলা দিয়ে আবার কিন্তু বাণিজ্য হচ্ছে। এরপরে মনে করেন আমাদের এই যে লাস্ট মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেই আপনার একজন আইনজীবী নিয়োগ করা হলো সরকারিভাবে, আমরা দেখলাম 5ই আগস্ট উনি একটা 2024-এ একটা স্ট্যাটাস দিলেন যে শেখ হাসিনার ফাঁসি চাই। তাহলে আপনি আসলে তাদের কাছ থেকে কতটুকু জাস্টিস আপনি আশা করতে পারেন? আপা, আমাদের সব জায়গায় সব জায়গায় মনে করেন যে এখন অনিয়মে ভরপুর। আপনি সিলেটের কথা বললেন, বাংলাদেশের এমন কোন থানা আছে যেখানে নিয়মের ভিতর কিছু হচ্ছে? কোনো কিছুই তো নিয়মের ভিতর হচ্ছে না। আমি যদি মনে করেন যে এই গত সপ্তাহের মনে করেন সজীব ওয়াজেদ, সরি ওনার নাম হচ্ছে ভূঁইয়া সাহেব, আমাদের
যিনি মনে করেন আহ একটু আসিফের যদি কথা বলছেন আপনি, লেদার আসিফ আসিফের কথা। আসিফ লেদার আসিফ, হ্যাঁ, লেদার আসিফ। আচ্ছা আচ্ছা, আমি যদি একটু শুরু করি, আমাকে যদি একটু সময় দেন। গত সপ্তাহের সবচেয়ে দুর্নীতির যে বড় যে খবরটা ছিল, যেটা ইতিমধ্যেই স্বীকৃতি পেয়েছেন, সেটা হচ্ছে যে উপদেষ্টা আমাদের আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এবার যেটা জানা গেল সেটা হচ্ছে যে উনি স্থানীয় সরকার বিভাগের এক যুগ্ম সচিবকে 20 কোটি টাকার বিনিময়ে গাজীপুরের সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী পদে বদলি করেন। ফলে বোঝা যাচ্ছে এই পদে ব্যবহার করে হাজার হাজার কোটি টাকা লুটপাট কিন্তু উনি করছেন, এবং উনার এই চক্রটিও কিন্তু করছে। এটা আমি আমাদের মহাজন সাহেবের যে চক্র, বাংলাদেশে বর্তমানে যেই গণতন্ত্রের বাংলাদেশের যে টুটি চেপে ধরে আছেন, আমি তাদের কথা বলছি। এর আগে আসিফ মাহমুদের সুপারিশে ঢাকা উত্তরের এক জঙ্গিকে আমরা দেখলাম যে তাকে ওখানে প্রধান নির্বাহী হিসাবে ওখানে বসানো হলো। তারপরে দেখলাম যে দক্ষিণে তার আরেকজন নিজস্ব লোক প্রধান নির্বাহী পদে ওখানেও বসানো হলো। এই কারণে আদালতের রায় উপেক্ষা করে বিএনপির নেতা ইশরাক হোসেনের দক্ষিণের মেয়র হিসাবে তার যেই আদালতের যে রায়টা আসছিল যে উনি মেয়র, তার শপথটা কিন্তু করানো হয়নি। অন্যদিকে আমরা দেখলাম আরেক উপদেষ্টা আদিলুর রহমান শুভ্র, একজন সরকারি ঔষধ, আমাদের যে বাংলাদেশের যে সরকারি ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস এর এমডি পদে নিজের লোক সামাদ মৃধাকে এখানে বসিয়ে দিলেন। এই নিয়ে নিউজ করতে যাওয়ায় ডিবি পুলিশ দিয়ে একজন নারী সাংবাদিককেও হয়রানি করা হচ্ছে, যেটা আমরা পত্রপত্রিকার মাধ্যমে দেখলাম। অন্যদিকে পাঠ্যপুস্তক ছাপানোর কাজে এনসিপি নেতা গাজী সালাউদ্দিন, যে বাংলাদেশের বর্তমান দরবেশ, তানভীর কিভাবে যে শত শত কোটি টাকা উনি লুটপাট করছে, এটা নিয়ে তো আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে, বিভিন্ন সামাজিক মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা কিন্তু এই জিনিসগুলো দেখলাম। কারণ এই যে দেখেন উনি যে দুর্নীতিটা করেন, এটা পাঠ্যপুস্তক বোর্ড এবং একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে বইয়ের কাগজ এবং ছাপার মান নিয়ে মাঠ পর্যায়ে জরিপ করা হয়েছিল। সেই জরিপের ফলাফলে দেখা গেল প্রায় 70টি প্রেস থেকে নিম্নমানের বই ছাপা হয়েছে। এছাড়া রাজস্ব বোর্ডকে প্রভাবিত করে কম দামে বিদেশ থেকে কাগজ এনে প্রেসের কাছে বিক্রি করা হচ্ছে। এত কিছু জানাজানি হলো শুধুমাত্র কারণ দর্শানোর নোটিশ ছাড়া উনি কিন্তু আসলে কোনো কিছুই পাননি, বা আমরা কোনো ধরনের অ্যাকশনও দেখলাম না। এর আগেও কয়েকজন উপদেষ্টার পিএস দুর্নীতি নিয়ে বহু ধরনের তোলপাড় হলো। দেখেন প্রায় 4 মাসে 5 মাসে তারা 300 কোটি টাকা, 400 কোটি টাকার মালিক হয়ে গেল, 150 কোটি টাকার মালিক হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের মাননীয় উপদেষ্টা সাহেবদের কি অবস্থা, এটা আমরা হয়তো আসলে কল্পনাও করতে চাচ্ছি না। তবে এমনটা হওয়ারই কথা ছিল, কেননা এইসব দুর্নীতির অভিযোগ ওঠার পর দুদকের চেয়ারম্যান এবং মহাপরিচালক বলেছিলেন এই সরকারের কোনো দুর্নীতি নেই, কারণ তারা হচ্ছে দুধে দোয়া তুলসী পাতা। তাদেরকে মনে করেন যে জনগণায় না বসাইছে, তাদের কথা মতো যে বাংলাদেশের জনগণায় না তাদেরকে বসাইছে, তারা তো দুর্নীতি করতেই পারেন না। তাদের মনোযোগ এখন শুধুমাত্র শেখ হাসিনা, তার পরিবার, আওয়ামী লীগের নেতা, তাদের সাথে সম্পর্কিত সবার নামে ভুয়া মামলা এবং মিডিয়া ট্রায়াল, যেটা আমরা সবসময় প্রতিদিন 24 ঘন্টা দেখতে পাচ্ছি। আসলে দেশের কি হচ্ছে, দেশ কোথায় যাচ্ছে, এই যে আপনি জিডিপি নিয়ে কথা বললেন, দেশের জিডিপি নিয়েও আসলে আমার কাছে মনে হয় না যে তাদের কোনো ধরনের মাথা ব্যথা আছে, বা তারা এই জিনিসটা জানে মনে হয়। কারণ আমরা এই যে মনে করেন যে অনলাইনে প্ল্যাটফর্মে এসে যে এই যে চিল্লাচিল্লি করতেছি, এই যে দেশ নিয়ে এত কথা বলার চেষ্টা করতেছি, কারণ তাদের এগুলা শোনার কিন্তু সময় নাই। কারণ হচ্ছে তারা এখন প্রচন্ড পরিমাণে ব্যস্ত যে কিভাবে তারা তাদের আখেরটা গুছাবে। তো এখন দেখেন আমাদের আরেক কিংস পার্টির আরেক নেতা সরওয়ার তুষার, তার কথা যেটা এখন মোটামুটি আপনারা সবাই জানেন যে আসলে নারীদেরকে ফোনে, তারপরে ইনবক্স যৌন হয়রানির যেই খবর আমরা দেখতেছি, সেটা নিয়েও আসলে আমার কাছে আমি অন্তত দেখিনি যে তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তো এখন আসলে আমাদের এই যে এইসব জিনিসে যারা ভুক্তভোগী আছে, তারাও যে আসলে সুবিচার চেয়ে কারো কাছে পাচ্ছে। দেখেন এই যে আমাদের ন্যাশনাল এনসিপি, আমি আসলে আমার মুখে দিয়ে খারাপ একটা ভাষা চলে আসলো, আমি বলতে চাচ্ছি না। এই এই দলের যে বর্তমান যে আহ্বায়ক আছেন, তাদের কাছে নাহিদ ইসলাম, তার কাছেও কিন্তু মনে করেন যে এই যে তুষারের ব্যাপারটা নিয়ে যখন নালিশ করা হলো, আসলে তিনিও কিন্তু কোনো ধরনের রেসপন্স আসলে শেষ পর্যন্ত করেন নাই। তো এখন দেখেন আমাদের অর্থনৈতিক অবস্থা থেকে শুরু করে আমাদের আইন পর্যন্ত, আমাদের বিচার, আমাদের সবকিছু মনে করেন যে এখন জঙ্গি গোষ্ঠীর হাতে কিন্তু আপনার
টোটালি জিম্মি হয়ে আছে। তো আমরা জানি না বাংলাদেশ কোথায় যাচ্ছে, কোন গহ্বরের দিকে যাচ্ছে। আজকে হয়তো বলা যাবে যে আওয়ামী লীগ হয়তো বিপদে আছে। না, আওয়ামী লীগের এই যে গত ৭৫ বছরের যে হিস্ট্রি, এটা কিন্তু আসলে কোনো বিপদের ভিতরে না। আমরা কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগের জন্মটাই কিন্তু রাস্তায়। বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু এই স্ট্রাগল করেই কিন্তু বাংলাদেশের মানুষকে স্বাধীন একটা রাষ্ট্র দিয়েছে, একটা সুন্দর একটা পতাকা দিয়েছে এবং স্বাধীনভাবে কথা বলার সুযোগ দিয়েছে, যার কারণে আজকে তারা কথা বলার নাম করে তারা কিন্তু এই জুলাই অগাস্টে গত বছরের যেই সন্ত্রাসীটা কাণ্ডটা ঘটানোর সুযোগটা পেয়েছে। যাই হোক আপা, আমি আসলে যদি কথা বলতে চাই হয়তো ঘন্টার পর ঘন্টা বলতে পারবো, কিন্তু আসলে আমার কাছে মনে হয় না যে আমাদের আসলে কথা বলা ছাড়া এখানে আর কোনো কিছু করার আছে। ধন্যবাদ আপা। শাওন ভাই, মনির ভাই যেরকম বলছিলেন আর কি, যে সারোয়ার তুষারের বিষয়টা, তো তার বিরুদ্ধে কিন্তু আমরা দেখেছি যে সে যেই একটা সংগঠনের সাথে জড়িত ছিল, রাষ্ট্রচিন্তা, সেখানে কিন্তু আরো আগেই তার বিরুদ্ধে কয়েকবার নারী নির্যাতনের একটা অভিযোগ এসেছে, যৌন নিপীড়নের অভিযোগ এসেছে, এবং কার্যকর কোনো ব্যবস্থা দেখা যায়নি। নোমান ভাই, আপনার কি কোনোভাবে মনে হয় যে বাংলাদেশের যত বাটপা, নারী নিপীড়ক, তারপরে আমরা কি বলবো যে ভণ্ড আছে, এই জুলাই আগস্ট মাসে সব একীভূত হয়ে বাংলাদেশ চালনার একটা কার্যক্রম হাতে নিয়েছে? আপনার কি কোনোভাবে এরকম মনে হয়? হ্যাঁ, আমার মনে হয়। আপনি খুব ভালো, ভালো শব্দ উচ্চারণ করলেন। বাটপার। হ্যাঁ, এটা খুব সুন্দর শব্দ ওদের জন্য। আরো অনেক খারাপ শব্দ ব্যবহার করা যায়। আম ওই যে একটা কথা আছে না যে, ধরো তোমাকে আমি দুনিয়ার সবচেয়ে খারাপ গালিটা দিলাম। তুমি মনে, মনে চিন্তা করো কোন গালিটা হইতে পারে? বলো, হ্যাঁ, আমি চিন্তা করছি। মনে করো যে ওইটাই আমি তোমারে দিলাম। হ্যাঁ? পুরো টিমটাই তৈরি হইছে। আপনি খেয়াল করে দেখেন। আগে কিন্তু এমন না যে আমাদের সমাজটা ধোয়া তুলসী পাতা, বা পৃথিবীর কোন সমাজ ধোয়া তুলসী পাতা, তাই না? নোংরামি আর থাকেই। আ কিন্তু সেটা একটা লজ্জার মধ্যে থাকতো, একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে থাকতো। উম এখন যারা ন্যারেটিভ তৈরি করছে বাংলাদেশ কিভাবে চলবে, মোটা দাগে সবাই নারী বিদ্বেষী। মোটা দাগে এদের বেশিরভাগের বিরুদ্ধে নারী নির্যাতন, শারীরিক হয়রানি এবং নোংরা কথা প্রকাশ্যে বলার প্রমাণ একের পর এক আছে। বাংলাদেশের নারীদেরকে অপমান করে, নারী সমাজকে অপমান করে, মা বোনদের গালি দিয়ে তাদেরকে ছোট করে যে দলটি তৈরি হয়েছে, এটা এনসিপি। আপনি ৭১-এ সোলজারদের হাতে মা বোনদের কে তুলে দিয়েছে? জামাত, আল বদর, আল শামস। আপনি ক্যারেক্টারটা চিন্তা করেন। হ্যাঁ? সেম ক্যারেক্টার। আমি বলছি না যে বাকি রাজনৈতিক দলগুলো ধোয়া তুলসী পাতা। বাট এটা একটা আতঙ্ক ছিল সবসময়। ভয় ছিল মানুষের মধ্যে যে মানুষ না জেনে যায় যে অপরাধটা করত। হ্যাঁ, কিন্তু নোমান ভাই, এদের এটা তো ছিলই, নারী নির্যাতন ছিল, নারী নিপীড়ন ছিল। ঘটনা যেটা ছিল নোমান ভাই, আমরা দীর্ঘদিন অ্যাক্টিভিজম করেছি, আমরা ফেমিনিস্ট আন্দোলনের সাথে জড়িত। আমরা যেটা দেখেছি নোমান ভাই, যখন কোনো ব্যত্যয় ঘটে আমাদের কিন্তু একটা অভিযোগ করার সুযোগ ছিল, আমাদের দাঁড়ানোর সুযোগ ছিল। আমরা দাঁড়িয়েছি, আমরা শাহবাগে দাঁড়িয়েছি, আমরা প্রেস ক্লাবে দাঁড়িয়েছি। আপনি তনু হত্যাকাণ্ড দেখেন বা নুসরাত হত্যাকাণ্ড দেখেন, আমাদের যেটা ছিল খুব, নুসরাত নোয়াখালীতে তাকে মাদ্রাসা শিক্ষক তাকে নিপীড়ন করেছে এবং পরে গায়ে আগুন লাগিয়ে দিয়েছে। তার পরবর্তীতে তার মৃত্যু হয়েছে। কিন্তু তাৎক্ষণিক একটা বিষয় যে বিচার চাওয়া এবং বিচার পাওয়া, সেই জিনিসটা কিন্তু আমি ছিল। এই জায়গায় একটু ডিফার করি। ডিফারটা হলো এটা, হ্যাঁ, কথা ঠিক আছে যে হত্যা, নির্যাতন ওটা ছাড়াও একটা অপরাধ হয় মেয়েদের বিরুদ্ধে। সেটা হচ্ছে মেয়েদেরকে আপনি অনেকভাবে অপমান করতে পারেন। একটা কথা দিয়ে অপমান করা যায়। এই যে কথা দিয়ে অপমান, ফোনে যে বুলিং যেটাই আমরা বলছি, এগুলোর কিন্তু আমরা কি বলবো, প্রতিকার চাওয়ার জায়গা ছিল। আমরা জায়গা ছিল। দেখেছি যে না, হ্যাঁ। হ্যাঁ, নানা সময় সাইবার বুলিং হয়েছে। আমরা কিন্তু সাইবার সেলের কাছে গিয়েছি এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদেরকে বিচারের সম্মুখীন করা হয়েছে। হ্যাঁ, অনেকে বলেছে তার ফেসবুক হ্যাক হয়েছে, আমার কাজের ছেলে ফেসবুকটা চালিয়েছে। এরকম একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আমি আপনাকে নামটা এখানে বললাম না, যে ভদ্রলোকের বিরুদ্ধে হয়েছে, তাকে কিন্তু ডেকে নিয়ে গিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেটার তদন্ত হয়েছে। এ ধরনের কাজ কিন্তু হয়েছে। এখন কিন্তু কোনো কিছুই, আপনি যে একটা অভিযোগ জানাবেন এবং অভিযোগ জানানোর পরে নোমান ভাই যেটা হচ্ছে যে, যে অপরাধী
তাকে ফুলের মালা দিয়ে, তাকে ব্যান্ড পার্টি দিয়ে তাকে বরণ করে নিয়ে আসা হচ্ছে। এই যে একটা সামাজিক অবক্ষয়, মূল্যবোধের যে একটা অবক্ষয়ের জায়গা, এবং আপনি যেকোনো অপরাধকে যখন এটাকে আপনি গ্রহণযোগ্যতা দিবেন এবং গণমানুষের কাছে তুলে ধরবেন যেটা কোনো ব্যাপারই না, তখন কিন্তু সামাজিক সুরক্ষার যে আমি আমি ধাপগুলো আছে সেটাই সেটা বলছিলাম। ভেঙে যায়। আমি সেটাই বলছিলাম যে মানে নিউ নরমালটা হচ্ছে যে আপনি এই কাজগুলি করতে পারেন এবং আপনি নেতা হইতে পারেন। আর আগের নরমালটা ছিল যে আপনি অপরাধ করতে পারেন, বাট আপনি তখন আর নেতা হতে পারবেন না, বা আপনি কোয়েশ্চেন করতে পারবেন, বা তাকে আপনি আইনের হাতে নিতে পারবেন। এখন যারা আইন তৈরি করছে বা সকল যারা রাষ্ট্র চালানোর ক্ষমতা রাখছে, তারা নিজেরাই এই অপরাধকে ব্যপ্ত হচ্ছে। তারা এবং ভাই, এগুলা এই যে অপরাধকে এক ধরনের গ্রহণযোগ্যতা দেওয়া, এটার সূত্র ধরে আমি আপনার কাছে একটু আসতে চাই যে জুলাই আগস্টে যে একটা সন্ত্রাসী কার্যক্রম হয়েছে, এনআরকি হয়েছে, এটাকে গণ অভ্যুত্থানের মোড়কে নানাভাবে মহিমান্বিত করার চেষ্টা করা হচ্ছে। হাজার হাজার শহীদ, লক্ষ লক্ষ এরকম আহত, এই সেই অমুক তমুক নানা ধরনের কথা বলা হচ্ছে। এই জিনিস যে তারা অনবরত এই মিথ্যাচারগুলো করছে, তারা কিন্তু একটা পোস্টমর্টেম রিপোর্ট দেখাতে পারে না, একটা মামলার প্রকৃত এজাহার দেখাতে পারে না, কি তদন্ত হচ্ছে জানাতে পারে না। এই কাজগুলার তাদের লক্ষ্য উদ্দেশ্য কি? আপনি একজন রাজনৈতিক কর্মী হিসেবে এই কাজগুলোকে কি দৃষ্টিতে দেখেন এবং এ নিয়ে আপনার মূল্যায়ন কি? আমি কয়েকটা ব্যাপার বলি এখানে, এটা জানা দরকার সবার। দেখেন, বাংলাদেশে কিন্তু ফ্রিডম পার্টি বলে একটা দল ছিল। ফ্রিডম পার্টি কিন্তু নাই। এনসিপির কিন্তু এই একই অবস্থা হবে, এবং তার চেয়ে ভয়াবহ হবে, কারণ ফ্রিডম পার্টি ৩২ নম্বরে শুধু একটা বোমা মেরেছিল, আপনার মনে আছে কিনা? হ্যাঁ, এবং সেই ফ্রিডম পার্টি কি শাস্তি হয়েছে এটা আমরা জানি। এনসিপির কি হবে এটা আমি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। এনসিপিদের কি হবে, হ্যাঁ, বাংলাদেশের অস্তিত্বে তারা আঘাত এনেছে। এইটাকে তারা বলছে জুলাই আন্দোলন। আপনি কয়েকদিন আগে আমেরিকার সান ফ্রান্সিসকোতে যে আন্দোলনটা হলো, এবং সেখানে যখন নাকি ফেডারেল পুলিশ পাঠানো হলো, ফেডারেল পুলিশের কথা কি ছিল আন্দোলনকারীদের উপরে? তোমরা যদি আমাদের দিকে থুতু মারতে চাও, বা পানির বোতল ছুঁড়ে মারতে চাও, কথাটা খেয়াল করেন, তোমরা যদি আমাদের দিকে থুতু মারতে চাও এবং পানির বোতল ছুঁড়ে মারতে চাও, তাহলে বাসা থেকে বের হওয়ার আগে বাবা মাকে বলে এসো, তারা যাতে তোমাদের লাশের সঠিকভাবে কবর নিতে পারে। মানে লাশের জায়গাটা তুমি ঠিক করে তারপরে তুমি আসবা। আপনি জুলাইতে কি হয়েছে? জুলাইতে আপনি পুলিশ টার্গেট করেছেন, এবং আমরা দেখছি টার্গেটের সাথে টাকাটা কার মাধ্যমে আসছে? আমরা দেখছি এবি পার্টির মাধ্যমে এসেছে। এবি পার্টি কারা? জামাতের বি টিম। এবি পার্টির ফুয়াদের মাধ্যমে টাকা ডিস্ট্রিবিউট হয়েছে। এর সাথে জড়িত হয়েছে একটা গ্রুপ জামাতের, এর সাথে যদিও এটা জামাতেরই প্ল্যান, জড়িত হয়েছে জামাতের জঙ্গি গ্রুপটা, জড়িত হচ্ছে হিজবুত তাহরির এবং বিএনপির একটি গ্রুপ, যার সাথে তারেক জিয়া জড়িত, যার সাথে অ্যানি জড়িত। আমি আরো নাম বলতে পারবো, যে নামগুলি এখন আসছে আমাদের কাছে, আমরা হতভম্ব হয়ে যাচ্ছি। আপনি পুলিশকে মেরে, ঝুলিয়ে, হত্যা করে, প্রেগনেন্ট মহিলা পুলিশকে আপনি হত্যা করছেন পিটিয়ে, ৩,০০০-এর উপর পুলিশ হত্যা করেছেন, আইন শৃঙ্খলা বাহিনীকে হত্যা করে। দুনিয়ার কোনো দেশে গণতান্ত্রিক আন্দোলন হয় না। এটা একটা অ্যানার্কি। জুলাই একটা অ্যানার্কি, একটা ষড়যন্ত্র। বাইরের পুরো জিনিসটাকে আমাদের উপরে ইম্পোজ করেছে বাই ডলার অ্যান্ড মব। আপনি এখানে ধরতে পারেন আমাদের দোষ, তাদের দোষ, এটা আমরা পরে আলোচনা করব নিজেদের মধ্যে, যখন সবকিছু নর্মাল হবে। বাট এটা কোনোভাবেই কোনো গণতন্ত্রকে সামনে আনার কোনো আন্দোলন এটা ছিল না। এটা ছিল বিশেষ উদ্দেশ্যে, কয়েকটি পারপাসকে সার্ভ করার জন্য, তাদের পরিচিত মানুষের মাধ্যমে, তাদের পরিচিত একজনকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে আন্ডারমাইন করে, আমাদেরকে ডিস্টেবিলাইজ করে, তাদের উদ্দেশ্যকে হাসিল করার জন্য এই একটা ষড়যন্ত্র তারা বাস্তবায়ন করতে পেরেছে বাংলাদেশে। এবং এটি একটি ফৌজদারি একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি। এটা একটা জুডিশিয়াল কু তারা করেছে বাংলাদেশে। তারা আপনার নির্বাহী বিভাগে তারা একটা কু করেছে, তারা সংসদকে ডিমলিশ করেছে,
তারা বাংলাদেশের সমস্ত ধরনের গণতান্ত্রিক এবং বাংলাদেশের এই 53-54 বছরে অর্জিত সমস্ত কিছুকে তারা ডিস্টেবিলাইজ করে দিয়েছে। এবং এর যে অপরাধ, এর যে কি পরিমাণ অপরাধ, এটা আমার আসলে আইডিয়া নেই। তারা আসলে যারা ইয়াংরা যারা করেছে, যারা আমরা বলছি ওই কি উপদেষ্টা, এরা যারা করেছে, তারা হয়তো পাপেটের পাপেট। তারা পাপেট লেভেলেও না, তারা পাপেটের পাপেট। হ্যাঁ, মূল পাপেট হচ্ছে ইউনুস, মূল পাপেট হচ্ছে আদিলুর, মূল পাপেট হচ্ছে বদি, মূল পাপেট হচ্ছে আলী রিয়াজ, মূল পাপেট হচ্ছে আসিফ নজরুল। এরা হচ্ছে এই পাপেট অংশটা, পলিটিক্যাল অংশ না। দে আর নট পলিটিক্যাল ফোর্স, দে আর দ্য পাপেট ফোর্স। পাপেট ফোর্সের সাথে যুক্ত হয়েছে ডলার, যেটাকে তারা সেন্টিগ্রেড করেছে। তারা এখানে পলিটিক্যাল ফোর্সের মাধ্যমে কিছু যার সাথে একটা পর্যায়ে যুক্ত হয়েছে কারা, হিজবুত তাহরির জঙ্গি গ্রুপেরা। এটা বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার জন্য। আপনি একটা কথা আমি পরিষ্কার করে আমার বন্ধুদের বলি, দেখ, জননেত্রী শেখ হাসিনা বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কোনো ফেলে দেওয়া কোনো রাজনৈতিক নেত্রী ছিলেন না। কেন? উনাকে ফেলে দিতে, অবৈধভাবে ফেলে দিতে, উনার রাষ্ট্র ক্ষমতা থেকে উনাকে বিচ্যুত করতে দুনিয়ার 3টা সবচাইতে শক্তিশালী ফোর্স কাজে একসাথে হয়েছিল: জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকা। ভাই, আমরা তো রাশিয়া না, আমরা তো জাপান না, আমরা তো সাউথ আফ্রিকা না বা ব্রাজিল না, তাই না? আমরা কিন্তু ছোট্ট একটা দেশ, পৃথিবীর মানচিত্রে আমাদের দেশটা কিন্তু একদমই ইগনোর করার মতো একটা ছোট্ট দেশ, তাই না? সেই রকম একটা দেশে, ক্ষুদ্র দেশের একটা প্রাইম মিনিস্টারকে ফেলে দিতে, আপনি চিন্তা করে দেখেন, দুনিয়ার সেরা 3টা ফোর্স এক জায়গায় হয়েছে। ভাইরে, এই ফোর্সে তো আপনি মানে কি বলবো, এই ফোর্সে আপনি ইন্ডিয়া ডিস্টেবিলাইজ করে দিতে পারেন। তারা চেষ্টা করছে সেটা। হ্যাঁ, সেইখানে জননেত্রী শেখ হাসিনা ওই শক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছে যে না, you want to deal with the prime minister, you deal with the respect, you don't purchase me, you talk to me. সেখান থেকে তারা তাকে সরিয়ে দিতে বাধ্য হয়েছে, কারণ he was not playing as a puppet. আপনি ইউনুস বলেন, যে পুরো শক্তিটা বলেন, they sold their soul. তারা যে ক্রিমিনাল অ্যাক্টিভিটি করেছে, তারা বুঝে শুনে কস্ট বেনিফিট অ্যানালাইজ করে তারা এই অপরাধগুলো করেছে। এই অপরাধের বিচার আমি বলে রাখছি আপনাকে, আমি শুধু না, বাংলাদেশের এই 18 কোটি মানুষ তারাও এখন বিশ্বাস করে এই অপরাধের প্রত্যেকটার বিচার হবে। এবং আমাদের যদি আগামী 20 বছর ঘাস খেয়ে থাকতে হয়, তারপরেও বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার এই শক্তিগুলাকে আমরা বিচারের আওতায় এনে এমন বিচার করব রাষ্ট্র ক্ষমতার, এবং এই বিচারটা আমাদের করতে হবে বাংলাদেশের স্বার্থে, এবং এই বিচার বাংলাদেশেই হবে, খুব শীঘ্রই হবে ইনশাআল্লাহ। নোমান ভাই, আপনি যেটা বলছিলেন আর কি, যে বিচার এবং যে ক্যাঙ্গারু কোর্ট এখন চলছে, দর্শক শ্রোতাদেরকে বলছে যে ক্যাঙ্গারু কোর্টের বিচার তো আপনারা দেখছেন, কিন্তু দেখেন যে ক্যাঙ্গারু কোর্টের যারা স্টেক হোল্ডার আছে তারা কিন্তু টেলিভিশন বলেন, অনলাইন বলেন, সব জায়গায় এসে বলছে যে আমি আগুন দিয়েছি, আমি মেট্রো রেল ভেঙেছি, আমি পুলিশ হত্যা করেছি। তারা কিন্তু তাদের স্বীকৃতি দাবি করছে, কিন্তু তাদেরকে এখনো এই ইউনুস গঙের সরকার, জঙ্গি বন্ধু ইউনুসের সরকার এখনো বীরশ্রেষ্ঠ উপাধি দেয়নি। আমরা সেজন্য শুকরিয়া জানাচ্ছি। এবং ট্রাইব্যুনালের, তথাকথিত ট্রাইব্যুনালে, অবৈধ ট্রাইব্যুনালে যে এই চলমান বিচার প্রক্রিয়া, সেখানেও এসব বক্তব্যকে কিন্তু তারা নোট হিসেবে নিচ্ছে না এবং সাক্ষ্য প্রমাণ হিসেবে নিচ্ছে না। তো আমরা এটা তীব্র একটা নিন্দা জানাই সত্যিকার অর্থে, যে জুলাই জুলুমের এ ধরনের স্টেক হোল্ডারদেরকে স্বীকৃতি দিচ্ছে না, বীরশ্রেষ্ঠ, বীর প্রতীক উপাধি দেওয়া হচ্ছে না, শুধু শহীদ উপাধি নিয়েই চলছে। এটা কিন্তু তাদের জন্য এক ধরনের অবমাননা। নোমান ভাই এবং শামীম ভাই, আপনাদেরকে দর্শক শ্রোতারা কিন্তু একটা প্রশ্ন বারবারই করছে। আমরা কারিগরি ত্রুটির কারণে আজকে আমাদের পেজ থেকে অনুষ্ঠানটা যদিও সম্প্রচার করতে পারিনি, কিন্তু কিছু কিছু প্রশ্ন এসেছে। তারা জিজ্ঞেস করছে যে আওয়ামী লীগের সে ধরনের দৃশ্যমান কোনো কার্যক্রম দেখতে পাচ্ছেন না অনেকে, এই ধরনের একটা প্রশ্ন উঠে এসেছে। এবং জিজ্ঞেস করছেন তাদের, যেটা দর্শক শ্রোতারা প্রত্যেক অনুষ্ঠানে কেউ না কেউ জিজ্ঞেস করেন, যে আমাদের রাজনৈতিক ন্যারেটিভ কি, আমরা এখন কি চাচ্ছি, এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার্থে জনগণের করণীয় কি, এই ধরনের একটা প্রশ্ন সবসময় আসে। তো আওয়ামী লীগ তো মাসব্যাপী
একটা কার্যক্রম ঘোষণা করেছে তাদের বিক্ষোভ প্রতিরোধ ইত্যাদি নিয়ে। তো সেই বিষয়ে আপনাদের মতামত দর্শক শ্রোতারা জানতে চাচ্ছে, আপনারা দুজনেই বলবেন, কারণ আমরা অনুষ্ঠানের প্রায় শেষ দিকে চলে এসেছি। আওয়ামী লীগের দৃশ্যমান কার্যক্রম এবং যে মাসব্যাপী প্রোগ্রাম ঘোষণা করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে আপনারা কি ধরনের কার্যক্রম হাতে নিয়েছেন এবং দর্শক শ্রোতাদের সাথে শেয়ার করতে চাচ্ছেন সেটা তারা জানতে চাচ্ছে। মনির ভাই, আপনি বলবেন প্রথমে। ধন্যবাদ আপা। আসলে আপা, আমরা সবাই, আমরা যারা মাঠে, অনলাইনে, অফলাইনে আমরা কাজ করছি, আমাদের সবারই কিন্তু একটা প্রশ্ন যে আসলে আমরা আওয়ামী লীগ কি করছে, তাদের চিন্তা ভাবনা কি। আসলে আওয়ামী লীগের এই যে মাসব্যাপী যে তাদের প্রোগ্রামটা চালু হলো, এটা শুধুমাত্র একটা সূচনা। আমরা এই জিনিসটাকে আমরা বিভিন্ন ভাবে আমাদের যে রুট লেভেলে আমরা এটা পৌঁছায় দেওয়ার চেষ্টা করতেছি। দেখেন, আওয়ামী লীগের প্ল্যান, এত বড় একটা দল, এটা যে একটা প্ল্যান করে যে একটা কিছু করবে, সেটা কিন্তু এই মুহূর্তে হচ্ছে না। কারণ হচ্ছে যে আমরা প্রতিদিন যে ঘটনা ঘটছে তার বিপরীতে, তার বিপরীতে গিয়ে আমরা কিন্তু একটা কাজ আমাদেরকে করতে হচ্ছে। তো যার কারণে দেখেন, আপনি আজকের এই 10 মাসের মাথায় এসে দেখেন, 5ই আগস্ট যখন এই চূড়ান্ত সন্ত্রাসী হামলাটা হলো, জঙ্গি হামলাটা হলো, তারপর থেকে আজকে কিন্তু আমাদের মোটামুটি 10 মাস, প্রায় 10.5 মাস আমাদের শেষ হয়ে গেল। এবং তখন থেকে আজকের এই দিন পর্যন্ত দেখেন আস্তে 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 কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে। তারা কিন্তু তৃণমূল, আমি বিশেষ করে তৃণমূলের কথা বলবো, যারা আমাদের সিনিয়র লিডাররা আছেন, তারা তাদের বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা বা বিভিন্ন ধরনের সামাজিক চাপ, বা হয়তো আমাদের সর্বোচ্চ কমান্ডের, দলীয় সর্বোচ্চ কমান্ডের অনুমতি ক্রমে হয়তো তারা কোনো ধরনের সরাসরি কোনো কার্যক্রমে আসছেন না, কিন্তু আমাদের আওয়ামী লীগ এটা হচ্ছে তৃণমূলের নেতাকর্মীদের দল। আওয়ামী লীগকে সবসময় কিন্তু এগিয়ে নিয়ে গেছে কিন্তু তৃণমূল। এই যে তৃণমূল দেখেন, তারা কিন্তু এখন প্রতিদিনই প্রত্যেকটা জেলা শহরে বলেন, প্রত্যেকটা থানাতে বলেন, তারা কিন্তু আপনার মিছিল করছে, মিটিং করছে। আগে যেই জায়গায় প্রথম 1 মাসের ভিতরে, 2 মাসের ভিতরে জয় বাংলার নামটা পর্যন্ত নেওয়া যেত না, জয় বাংলার নামটা নেওয়া ছিল মহাপাপ। সেই জায়গায় কিন্তু আমরা ওই ট্রেডিশনটাকে ভেঙে কিন্তু আমরা কিন্তু নিয়ে আসতেছি। এটার জন্য হ্যাঁ, আমাদেরকে কিন্তু প্রতিদিন কিন্তু কিছু না কিছু খেসারত আমাদেরকে দিয়ে যেতেই হচ্ছে। যেমন ধরেন, এই পর্যন্ত গত 10 মাসে আমাদের প্রায় 4 লক্ষ নেতাকর্মী কিন্তু আমাদের অ্যারেস্ট হয়। আমাদের এই যে তথাকথিত সরকার ইউনূস গং, তারা কিন্তু 4 লক্ষ আওয়ামী লীগের নেতা কর্মীকে কিন্তু জেলে বন্দি করে। তারপরেও কিন্তু দেখা যাচ্ছে যে প্রতিদিন মিছিল কিন্তু বড় হচ্ছে। এবং আমি বিশ্বাসী, আমি বিশ্বাস করতে চাই, আমি একজন ছোট্ট কর্মী হিসাবে, যে এই মিছিল কিন্তু প্রতিদিন কিন্তু বাড়বে। কারণ গত 10 মাসে বাংলাদেশের উপরে যে ধরনের অত্যাচার, নির্যাতন থেকে শুরু করে দুর্নীতি পর্যন্ত যা হয়েছে 1971-এর পরে কিন্তু আর কোনো কিছু হয়নি। আসলে আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে জনগণকে সম্পৃক্ত করে, জনগণকে সাথে নিয়ে এই যে অত্যাচার হচ্ছে, দুর্নীতি হচ্ছে, তার বিরুদ্ধে দাঁড়ানোর চেষ্টা করতেছি আমরা। দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে আওয়ামী লীগের যারা টপ লিডার ছিলেন, তারা আজকের এই দিন পর্যন্ত কিন্তু হিংসাত্মক, ধ্বংসাত্মক কোনো ধরনের বক্তব্য কিন্তু তারা জাননি, বা নেতা কর্মীকে কিন্তু ওই ধরনের কোনো নির্দেশনাও দেননি। এবং আমি বিশ্বাস করি যে এই ধরনের কোনো নির্দেশনা উচ্চমহল থেকে আসবে না। কারণ হচ্ছে আওয়ামী লীগের জনগণের দল। আওয়ামী লীগ জনগণকে সাথে নিয়ে আজকের যেই অত্যাচার, আজকের যেই নির্যাতন, আজকের যে দুর্নীতি, যাই কিছু হচ্ছে অনিয়ম, যাই কিছু হচ্ছে, জনগণকে সাথে নিয়ে তারা কিন্তু মাঠে অলরেডি নেমে গেছে এবং আস্তে আস্তে এটা কিন্তু বাড়ছে। আমার বিশ্বাস জনগণ আমাদেরকে সাথে নিয়ে, কারণ জনগণের একজন লিডার দরকার। জনগণ বুঝতে পারতেছে যে আসলে এই যে গত 54 বছর দেশ স্বাধীন হওয়ার পরে বহু সরকার আসলো, বহু নেতা আসলো, আসলে জনগণের জন্য কে কতটুকু করছে। গত 17 বছরে সবাই বলে যে দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, ফাইন্যান্সিয়াল এই দুর্নীতি হচ্ছে, সেই দুর্নীতি হচ্ছে। কই, মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আজকের এই দিন পর্যন্ত কিন্তু 10 মাসে একটা দুর্নীতির অভিযোগ কিন্তু আনতে পারেনি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, গত 17 বছরে
সুইস ব্যাংকে যে টাকা জমা হয়েছে গত 10 মাসে তার চেয়ে 33 ভাগ টাকা কিন্তু সুইস ব্যাংকে জমা হয়েছে। এই টাকাটা কোত্থেকে আসছে? আমরা যদি পার্টিকুলারলি জিজ্ঞাসা করতে যাই এবং পার্টিকুলারলি প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা সেক্টর নিয়ে যদি কথা বলতে চাই, তাহলে দেখা গেল যে আসলে আমাদের বলার এবং করার অনেক কিছু আছে, যেটা আমাদেরকে জনগণ উদ্বুদ্ধ করছে। জনগণ আমাদেরকে বলছে যে আপনারা নামেন, আপনারা, আপনাদের সাথে আমরা আছি। আমরা চাচ্ছি এখন জনসম্পৃক্ততা এবং জনগণের মাঝে গিয়ে জনগণকে সাথে নিয়ে আমরা এই যে আপনার মৌলবাদী যেই গংটা আছে ইউনূসের পৃষ্ঠপোষকতায় এবং জাতিসংঘ থেকে শুরু করে আমি ইউরোপ আমেরিকা যারা আমাদের এই দেশটাকে ধ্বংস করার ষড়যন্ত্রে নামছে তাদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য শুধু এতটুকুই বলবো যে আপনারা যার যার জায়গা থেকে যার যার যে যে সামর্থ্য আছে প্রতিরোধ করেন। এবং আমার বিশ্বাস এই প্রতিরোধের মাধ্যমে আমরা একদিন এই সকল সন্ত্রাস এবং সকল অন্যায় এবং সকল দুর্নীতির শেষ প্রান্তে আমরা নিয়ে যেতে পারবো তাদেরকে, এবং সাংবিধানিকভাবে বিচারের মুখোমুখি করতে পারবো, যেটা নোমান ভাই, 1975 মনির ভাই বললেন, এবার আপনি একটু বলবেন যে এই যে মাসব্যাপী কার্যক্রম এবং আওয়ামী লীগের যে ধরনের কার্যক্রম আপনি দেখতে পাচ্ছেন, এটাকে কিভাবে ফলপ্রসূ করা যায়, জনগণের কাছে তুলে ধরা যায় এবং জনসম্পৃক্ততা বাড়ানো যায়, এই ব্যাপারে আপনি একজন রাজনৈতিক কর্মী হিসেবে কি ধরনের কার্যক্রম দেখতে পাচ্ছেন বা নিতে যাচ্ছেন, এটা জনগণকে দুই এক কথায় বলবেন, মানুষ যেন শুনতে পারে সংক্ষেপে। শিওর। আমার আমার কাছে যেটা মনে হচ্ছে, দেখেন আমরা কিন্তু 20 বছর আগায় গেছি। হ্যাঁ, আপাকে যদি কোনোভাবে আল্লাহ না করুক হত্যা করা হতো, এই আওয়ামী লীগের রিগ্রুপ হয়ে ফিরে আসাটা 20 বছর দেরি লাগতো, যেটা 75-এর পরে হয়েছে। আপা যেহেতু বেঁচে গেছেন এবং পুরো আওয়ামী লীগের একটা সমৃদ্ধ পরিবার যেহেতু এখন ঐক্যবদ্ধ আছে, আমরা অলরেডি হাতে 20 বছর কমায় ফেলছি। উই আর 20 years ahead নাও। পলিটিক্যালি আমরা 20 years বিহাইন্ডে যাওয়ার কথা ছিল। উই আর অলরেডি ahead. This part is done. শেখ হাসিনা ইজ দেয়ার, শেখ রেহানা আপা ইজ দেয়ার, শেখ হাসিনা আপা ইজ দেয়ার। সো আমরা 20 বছর অলরেডি আগায় গেছি। আর ভাই লীগের যে ব্যাপারটা, ভাই লীগের আন্ডারে যে মিছিল মিটিংগুলো হচ্ছে, এগুলো কমাইতে হবে। কোনো ভাই লীগ নাই। ভাই লীগ তো অনেক দেখলাম যে আমরা শেখ হাসিনার ভ্যানগার্ড একটাও নাই। শেখ হাসিনাই আমার বাংলাদেশের প্রত্যেকটা নেতাকর্মী ভ্যানগার্ড। শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু পরিবারই বাংলাদেশের আওয়ামী লীগ এবং বাংলাদেশের ভ্যানগার্ড, প্রত্যেকটা কর্মীর ভ্যানগার্ড। এই বয়সে এসে আপা সারা দিন সারা বাংলাদেশে সারা ওয়ার্ল্ডের নেতাকর্মীর সাথে ক্রমাগত কথা বলছেন। আপনি চিন্তা করেন তো একবার, 76 বছর বয়সের একজন মানুষ প্রাণবন্ত তরুণীর মতো 40-45 বছর মানুষের মতো সারা পৃথিবী উনি কাঁপায় বেড়াচ্ছেন একা। আমাদের এখন এই ভাইলিকটা ছাড়তে হবে। আওয়ামী লীগের পেজ থেকে যে নির্দেশনাগুলো আসবে এগুলা পালন করতে হবে। সময় এবং সংগ্রাম নেতা তৈরি করে, সময় এবং সংগ্রাম এমপি তৈরি করে, সময় এবং সংগ্রাম মন্ত্রিত্ব তৈরি করে। এখন যারা লিড দিবেন মাঠে, তারা খুব দ্রুত গত 15 বছরের ঘি খাওয়া বলেন বা সুবিধা নেওয়া বলেন, হাইব্রিড বলেন যারা ছিল, তাদেরকে এলিমিনেট করে এখনকার যে নেতৃবৃন্দ যারা মাঠে আছেন, যারা মাঠে রিস্ক নেবেন, যারা জেলে যাবেন, জুলুমের সম্মুখীন হবেন, যারা প্রতিবাদ করবেন, এখন তারাই নেতা। 90 তাই করেছে না, 71 তাই করেছে না, 47 তাই করেছে না। আমরা তো জানি কোথায় কোথায় কি তৈরি হচ্ছে। এখন নেতৃত্ব তৈরি হচ্ছে ভাই। এখন যে মাঠে আমাকে নেতৃত্ব দিবেন আপনি, আমি আপনারে ভোট দিব, আমি আপনার পিছনে জয় বাংলা বলবো, জয় বঙ্গবন্ধু বলবো, আমি আপনার পিছনে আছি তো ভাই। তারাই তো নেতা এখন মাঠে যারা আছে, দেশে যারা আছে, তারাই এখন আমাদের নেতা। এই জায়গাটা কিন্তু বুঝতে হবে। আপনি এখন অন্যদিকে তাকায়েন না যে আমাকে উনি বলবেন নেতা, আমি নেতা হব না। আপনি যেহেতু মাঠে আছেন, দেশে আছেন, মাঠ কাঁপাচ্ছেন, ভাই আপনি অলরেডি নেতা হয়ে গেছেন। আমি যে আছি, আমি তো আপনার কাছে কিছু না, আমি তো বিদেশে, আই এম নাথিং টু ইউ। আপনি আমার লিডার, আপনি শেখ হাসিনার লোক, আপনি আওয়ামী লীগের নেতা, আপনি আপনার পিছনে বাংলাদেশ দাঁড়াবে। এখন এভাবেই তো নেতৃত্বটা তৈরি হয়। এটা আমাদের কিন্তু বুঝতে হবে। চারিদিকে তাকানোর দরকার নাই। রান দা শো,
নোমান ভাই irresponsible। খুব সুন্দর কথা বললেন যে, যারাই রাজপথে আছে, যারাই পথে আছে, যারাই কাজ করছে আওয়ামী লীগের হয়ে তারাই নেতা, তারাই আমাদেরকে পথ দেখাবে। আমরা যারা প্রবাসে আছি আমরা হয়তো তাদের সাথে কণ্ঠ মিলিয়ে প্রতিবাদের সুরটাকে আরেকটু জোরালো করতে পারবো। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে। আমাকে অনেকেই প্রশ্ন করে অনলাইনে আমরা এই ধরনের আলোচনা কেন করি? আমি মানুষকে এবং দর্শক শ্রোতাদেরকে একটা কথা বলতে চাই, ৭১ এ যখন মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল, এমআর আক্তার মুকুল যখন চরমপত্র শুরু করেছিলেন, তিনি জানতেন না তিনি একটা ইতিহাসের অংশ হবেন। আমাদের দেশে এখন মিডিয়া যেটা আমরা বলি মূল মিডিয়া সেটার কণ্ঠ সম্পূর্ণভাবে রোধ করা। যেই কারণে আমাদেরকে এই অল্টারনেটিভ মিডিয়ার মাধ্যমে আপনাদের সাথে যুক্ত হতে হয়, আপনাদের কাছে আসতে হয়, আপনাদের কাছে আমাদের কথা তুলে ধরতে হয়। কথা না বললে প্রতিবাদ প্রতিরোধ গড়ে ওঠে না। আমাদের সাথে যারা ছিলেন এই পর্যন্ত তাদের সকলকে ধন্যবাদ। মনির ভাই এবং নোমান ভাই আপনাদেরকে ধন্যবাদ। আবারও দেখা হবে, আবারও কথা হবে। সে পর্যন্ত শুভরাত্রি। চলেন আমরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলতে, বলতে আজকে বাড়ি যাই। জয় বাংলা, জয় বাংলা, জয় জয় বাংলা। বঙ্গবন্ধু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সকলকে ধন্যবাদ।